আসসালামু আলাইকুম এভরিওয়ান। শুরু করছি আজ দা গল্প। লেখিকা সাবিলা সাবি, পর্ব সংখ্যা ৪৯। কয়েকদিন সময় অতিবাহিত হয়ে গেছে। ভোরের সূর্য যেন জ্যাসপারকে তাড়া করছে। ল্যাবের চারপাশে হেঁটে বেড়াচ্ছে। তার মনে এক অসম্ভব ভার। একদিকে ফিওনার প্রতি গভীর ভালোবাসা, অন্যদিকে ভেনাসের দায়িত্ব। ভেনাসের প্রকৃতি যেন ওর অপেক্ষায় আছে। সে জানে তাকে ছাড়া কেউ এই উপাদান ভেনাসের পরিবেশে মেশাতে পারবে না। কিন্তু ফিওনাকে রেখে যাওয়া তার কাছে অসম্ভব কষ্টদায়ক। ফিওনা এখনো জানে না যে কাল জ্যাসপার ভেনাসে ফিরে যাবে। জ্যাসপার তাকে কিছু বলতেও পারছে না। রাতের আধারে ফিওনাকে চুপচাপ দেখে তার ঘুমন্ত মুখের প্রশান্তি তার মনের ঝড়কে আরো প্রবল করে তোলে। সে ফিসফিস করে বলে, হামিংবার্ড, আমি কিভাবে তোমাকে ছাড়া থাকবো? কিন্তু আমার রাজ্য, আমার ভেনাস ভালো থাকার জন্য আমাকে যেতে হবে। জ্যাসপার জানে ফিওনা মানবী। ভেনাসের পরিবেশ তার জন্য সহনশীল নয়। সেখানে তাকে সাথে করে নিয়ে যাওয়া মানে তার জীবনের ঝুঁকির মুখে ফেলা। সকালের সূর্য ওঠার আগে জ্যাসপার তার ল্যাবের সবকিছু চেক করে নিশ্চিত হলো প্রতিটি উপাদান সুরক্ষিত আছে, ভেনাসে পরিবহনের জন্য প্রস্তুত। কিন্তু হৃদয়ের কোণে এক অদ্ভুত শূন্যতা। জ্যাসপার জানে আজকে রাতেই তাদের একসঙ্গে কাটানোর শেষ আছে। মনে মনে প্রতিজ্ঞা করলো, হামিংবার্ড, আমি দ্রুত আমার কাজ শেষ করেই তোমার কাছে ফিরে আসবো সারা জীবনের জন্য। এই প্রতিজ্ঞা নিয়ে সে রাতটা ফিওনার পাশে কাটালো। তার নিঃশ্বাসের স্পর্শ আর মুখের প্রশান্তি মনের গভীরে আঁকড়ে ধরে জ্যাসপার ফিওনাকে জড়িয়ে ধরে ঘুম পড়ল। পরের দিন সকালে ল্যাবরেটরির আলো ঝলমল করছে। জ্যাসপার এথেরিয়ান থেন, থারিনিয়াস, আলবিরা ভেনাসের পরিবেশ রক্ষা করার জন্য প্রয়োজনীয় উপাদানগুলো গুছিয়ে নিচ্ছে। চারপাশে টেকনোলজির গুনগুন শব্দ আর ল্যাবের মধ্যে চলমান কর্মযজ্ঞে এক ধরনের চাপা উত্তেজনা বিরাজ করছে। জ্যাসপার নিজের ড্রাগন রূপে ভেনাসে ফিরবে, তাই উপাদান নেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। তার শরীরের শক্তিশালী চৌম্বকের ক্ষেত্রের নিচে অদৃশ্যভাবে লুকানো রয়েছে বিশেষ ন্যানো পার্টিকেল কন্টেইনার। এগুলোর মধ্যে সংরক্ষিত করে নিয়ে যাবে পৃথিবী থেকে সংগ্রহীত গুরুত্বপূর্ণ উপাদান: ম্যাগনেসিয়াম অক্সাইড, নাইট্রোজেন ফিক্সেশন ক্যাটালিস্ট, বায়োপ্লাজমা মডিউল এবং ক্রিস্টালাইন এনার্জি স্টোরেজ ইউনিট। এই উপাদানগুলো ভেনাসের পরিবেশের ভারসাম্য আনবে। জ্যাসপার তার হাতে একটি অ্যান্টি গ্র্যাভিটি পয়েন্ট তুলে নিল। এটি তার ড্রাগন রূপের পিঠে স্থাপন করা হবে। ল্যাবের কাজ প্রায় শেষ। জ্যাসপার সবার সাথে মিশনের চূড়ান্ত দিক নির্দেশনা দিচ্ছে। গুরুত্বপূর্ণ উপাদানগুলো একে একে অ্যান্টি গ্র্যাভিটি পড এবং ন্যানো পার্টিকেল কন্টেইনারে সুরক্ষিতভাবে রাখা হচ্ছে। এথেরিয়ান আর বাকিরা নিশ্চিন্তে জানালো যে সবকিছু ভেনাসে নিয়ে যাওয়ার জন্য প্রস্তুত। জ্যাসপার এরপর এক মুহূর্তের জন্য থেমে দাঁড়ালো। তার চোখে অদ্ভুত একটি ছাপ, ফিওনার চিন্তার ছাপ। কাজ শেষ হয়েছে ঠিকই, কিন্তু তার মন পুরোপুরি শান্ত নয়। ফিওনার কাছে যাওয়ার সময় এসেছে। এদিকে মিস্টার চেনসিং জ্যাসপারের প্রতিশ্রুতিতে নিশ্চিন্ত হয়ে নিজ বাসায় ফিরে গেছে। জ্যাসপার তাকে কথা দিয়েছিল ফিওনাকে রাতের মধ্যে তার কাছে ফিরিয়ে দেবে। ল্যাব থেকে বেরিয়ে জ্যাসপার সরাসরি মাউন্টেন গ্লাস হাউসে ফিরে গেল। ফিওনা তখন নিজের কক্ষে দাঁড়িয়েছিল। আকাশে তখন বিকেলের সূর্য কমলা রং হয়ে আছে, কিন্তু তার মনে এক অদ্ভুত অস্বস্তি হঠাৎ জ্যাসপার ভিতরে ঢুকলো। তার উপস্থিতি সবসময় যেন একটা শক্তিশালী ঝড়ের মতো। ফিওনা আজ একটু বিরক্তি ভঙ্গিতে তাকিয়ে বলল, আজকে তো দেরি করলে কেন? কি করেছিলে? জ্যাসপার তার দিকে কিছুক্ষণ চুপচাপ তাকিয়ে রইল। তারপর গভীর স্বরে বলল, তোমাকে অনেক কথা বলার আছে, কিন্তু তার আগে জানি তুমি আমার উপর রাগ করেছো। ফিওনা হাত বাঁধার ভঙ্গিতে বলল, কি কথা শুনি? জ্যাসপার তাকে থামিয়ে দিয়ে বলল, ফিওনা শোনো, আজ রাতেই তোমাকে তোমার বাসায় ফিরিয়ে দেব, আর সেটা আমি করব। তবে যাওয়ার আগে তোমাকে কিছু জানতে হবে। ফিওনা কিছুটা অবাক হয়ে বলল, তুমি আমাকে ফিরিয়ে দেবে? তাহলে এতদিন কেন রাখলে এখানে? জ্যাসপার হালকা হাসলো, তার চোখে বিষণ্ণতার ছাপ। তুমি জানো হামিংবার্ড, আমি কেন তোমাকে নিয়ে এসেছিলাম। তোমার ওপর প্রতিশোধ নিতে, তোমাকে শাস্তি দিতে। কিন্তু এখন তোমাকে মুক্তি দেওয়ার সময় এসেছে, তবে শুধু কিছু সময়ের জন্য। কারণ তুমি এখন আমার ভালোবাসা, কিন্তু আমার যে ভেনাসে ফেরার সময় হয়ে গিয়েছে। ফিওনার মনে হঠাৎ করে একটা অদ্ভুত শূন্যতা অনুভব করলো। তাহলে তুমি আমাকে রেখে চলে যাবে, আমার ভুলে যাবে? জ্যাসপার এগিয়ে এসে ফিওনাকে জড়িয়ে ধরলো। তোমাকে ভুলে যাওয়া আমার পক্ষে অসম্ভব, কিন্তু হামিংবার্ড, আমি ভেনাসে ফিরছি। তোমাকে পৃথিবীতে রেখে যেতে হবে। আমি তোমাকে সাথে করে নিয়ে যেতাম, কিন্তু তুমি ভেনাসে বাঁচতে পারবে না, আর আমি তোমার জীবনের ঝুঁকি নিতে পারি না। কিন্তু একটা প্রতিশ্রুতি দিচ্ছি, আমি আবার ফিরে আসবো যেভাবেই হোক। ফিওনা কিছুক্ষণ চুপ করে থাকলো, তারপর ধীরে ধীরে বলল, তুমি কি সত্যি ফিরে আসবে, নাকি এটা শুধু সান্ত্বনা দেওয়ার কথা? জ্যাসপার গভীর সুরে বলল, তুমি আমার হামিংবার্ড, তুমি আমার শ্বাস, আমার হৃদয়। আমি ফিরবো ফিওনা। এরপর জ্যাসপার রাতের জন্য সবকিছু গুছিয়ে নিয়ে ফিওনাকে প্রস্তুত হতে বলল। তাকে রাতেই পৃথিবীতে তার নিজের জীবনে ফেরত পাঠিয়ে দেবে, কিন্তু এই বিকেলটা শুধু তাদের জন্য। বিকেলটা থমথমে। ফিওনা কাচের দেয়ালের সামনে দাঁড়িয়ে বাইরের দিকে তাকিয়ে আছে। তার চোখ ভিজে উঠেছে, কয়েক ফোঁটা পানি গাল
বেয়ে নামছে। ভেতরে এক অদ্ভুত শূন্যতা, এক ধরনের হাহাকার। জেসপার চলে যাওয়ার কথা শোনার পর থেকে তার মনের অবস্থা ভীষণ খারাপ। ফিওনার পিঠে কারো উষ্ণ ছোঁয়া অনুভূতি হলো। এক মুহূর্তের জন্য থমকে গেল। জেসপার পেছন থেকে ফিওনাকে জড়িয়ে ধরেছে। তার শক্ত হাতে মাখানো উষ্ণতা ফিওনার সমস্ত অভিমান যেন একটু নরম হলো। জেসপার তার কাঁধে নিজের থুতনি ঠেকিয়ে গভীর স্বরে ফিসফিস করে বলল, তুমি কি জানো হামিংবার্ড, এভাবে মন খারাপ করে থাকলে আমার যেতে কষ্ট হবে। আমি জানি তুমি আমাকে অনেক বেশি মিস করবে, আর আমিও, কিন্তু আমার জন্য এবার একটু হাসি মুখে বিদায় দাও প্লিজ একবার। ফিওনার বুকের ভেতর একটি অদ্ভুত ঝড় বইছে। কান্নাটা আটকানোর চেষ্টা করেও পারছে না। সে বলল, তোমার এতটুকু কি যায় আসে প্রিন্স, তুমি তো যেতেই চাইছো। আমি হাসি মুখে বিদায় দেই বা না দিই তাতে কি কোনো পরিবর্তন হবে। জেসপার আরেকটু শক্ত করে তাকে জড়িয়ে ধরল। তোমার হাসি আমার জন্য অনেক কিছু হামিংবার্ড, আর আমি যদি তোমাকে হ্যাপি দেখি তাহলে আমার মনে শান্তি হবে। আমি শান্তিতে যেতে পারবো। প্লিজ আমাকে একটা হাসি উপহার দাও। ফিওনা চোখের জল মুখে জেসপারের দিকে ঘুরে তাকালো। তার মুখে এক টুকরো হাসি ফুটে উঠল, যদিও সেটা বিষণ্ণ কষ্টে ঢাকা। এই নাও তোমার হাসি, খুশি তো? জেসপার এক মুহূর্তের জন্য তাকালো, তারপর বলল, এটা যথেষ্ট নয়। তোমার হাসি যেন আমার স্মৃতিতে চিরকাল থেকে যাবে। আমি ফিরে আসার সময় যেন এটা মনে করতে পারি। এরপর সে ফিওনার কপালে আলতো করে চুমু খেলো। ধন্যবাদ হামিংবার্ড, তুমি আমাকে ভুলে যেও না। ফিওনা চোখ নামিয়ে ফিসফিস করে বলল, তুমি যদি আমাকে ভুলে যেতে না বলো তবে কেন তুমি আমাকে ছেড়ে যাচ্ছ? জেসপার কোনো উত্তর দিতে পারছে না, শুধু তাকিয়ে আছে ব্যথাতুর দৃষ্টিতে। ফিওনার কণ্ঠ ভারী হয়ে উঠল। তার দু চোখ ছলছল করছে, কিন্তু সে কষ্টগুলো লুকাতে চাইল না। কাচের দেওয়াল থেকে ঘুরে দাঁড়িয়ে জেসপার তার দিকে তাকিয়ে বলল, আচ্ছা, আমার কাছের মানুষগুলো কেন সবসময় আমার থেকে হারিয়ে যায়? তারা কেন আমাকে একা করে দেয় বলো তো? জেসপার কিছু বলতে গিয়েও থেমে গেল। তার চোখে এক ধরনের অপরাধবোধ খেলা করছিল। ফিওনা ধীরে ধীরে এগিয়ে এলো। তার কণ্ঠে এক কষ্ট অনুরণ যা বাতাসকে ভারী করে তুলছে। প্রথমে বাবা মা চলে গেল আমাকে একা করে দিয়ে। আমি সেই কষ্ট বুকে নিয়ে এতটা বছর বেঁচেছিলাম জানো। তারপর তুমি এলে আমার জীবনে। তোমাকে পাওয়ার পর সেই কষ্টটা কিছুটা মলিন হয়ে গিয়েছিল, কিন্তু এখন তুমিও চলে যাচ্ছ। আবার সেই পুরনো শূন্য জীবনে ফিরে যাব, যেখানে সবাই থাকবে কিন্তু আমার ভালোবাসা থাকবে না। ফিওনার চোখ দিয়ে এবার অঝোর ধারা জল পড়তে লাগলো। তার কণ্ঠ কেঁপে উঠল, তুমি জানো প্রিন্স, আমি আর পারবো না। আরেকবার সেই নিঃসঙ্গতার মুখোমুখি হওয়া আমার পক্ষে সম্ভব না। সবাই আমাকে ছেড়ে চলে যায় কেন? আমি কি এতটাই অসহ্য? জেসপার এবার আর স্থির থাকতে পারলো না। ফিওনার এই কষ্টের জন্য তার বুকেও বিদ্ধ করলো। সে দ্রুত এগিয়ে এসে ফিওনার দু হাত ধরে ফেললো। হামিংবার্ড, আমি জানি তুমি যা বলছো তা সত্যি, কিন্তু আমার এই যাওয়াটা তোমার থেকে দূরে যাওয়া নয়। আমি প্রতিটা মুহূর্তে তোমার সঙ্গেই থাকবো, প্রতিটা নিঃশ্বাসে। আর এই কথা তোমাকে দিলাম, যত দ্রুত সম্ভব আমি ফিরে আসবো, শুধু তোমার জন্য। তুমি একা নও, আমি তোমারই, সব সময় ছিলাম, আছি, থাকবো। ফিওনা জেসপারের চোখের দিকে তাকিয়ে বুঝতে পারল তার কথাগুলো সৎ, কিন্তু সেই আশ্বাসেও তার বুকের ভারীটা কিছুটা কমলো না। ফিওনা জেসপার দিকে তাকিয়ে তার গভীর অলিভ গ্রিন চোখে চোখ রাখলো, যেন তার মনের কথা পড়ার চেষ্টা করছে। তারপর ধীরে ধীরে তার হাত গলায় জড়িয়ে ধরলো। আচ্ছা প্রিন্স, যাওয়ার আগে অন্তত এমন কিছু করো যাতে আমি তোমাকে মিস করতে করতে শান্তিতে থাকতে পারি। জেসপার ফিওনার কথায় মৃদু হাসলো। সে বুঝতে পারলো ফিওনার ইঙ্গিত। সে তার দিকে একটু ঝুঁকলো। তোমার ইঙ্গিত আমি বুঝেছি হামিংবার্ড, কিন্তু আমি তোমাকে সুস্থ করে যেতে চাই না। আমি তোমাকে অসুস্থ করে যেতে চাই না। ফিওনা গলা জড়িয়ে বলল, তোমার কথায় মনে হয় যেন আমি একটা কাচের পুতুল। আমি এতটাও দুর্বল নয়, বুঝলে? জেসপার হেসে বলল, তুমি দুর্বল নও, তবে তুমি মানুষ, আর আমি ড্রাগন। তুমি জানো না, আমি যদি একটু বেশি আবেগপ্রবণ হয়ে যাই তোমার শরীর সেটা সহ্য করতে পারবে না। ফিওনা একটু রাগ করে বলল, তাহলে তুমি যাও। তুমি তো শুধু কথা বলে যাওয়ার সময় কাটাচ্ছ। আমি যা বলছি সেটা যদি করতে না পারো তাহলে আমার আর কিছু চাই না। জেসপার ফিওনার হাত ধরে নিজের কাছে টেনে নিল। ফিওনার মুখ তার মুখের সামনে এনে বলল, তুমি কি সত্যি ভেবেছো আমি তোমাকে কিছু দিয়ে যাব না? ফিওনা তার কথা শুনে একটু অপ্রস্তুত হলো। তাহলে কি দিয়ে যাবে? জেসপার তার ঠোঁট ফিওনার কানের কাছে এনে ফিসফিস করে বলল, তোমার ধৈর্য পরীক্ষা করছি। হামিংবার্ড, যাওয়ার আগে তোমাকে এমন একটা স্মৃতি দিয়ে যাব যা ভেবে তুমি সারা জীবন অপেক্ষা করতে পারবে। এরপর সে হঠাৎ ফিওনাকে ধরে বিছানায় শুয়ে দিল। ফিওনা চমকে উঠে বলল, তুমি কি করছো? জেসপার তার উপর ঝুঁকে বলল, তোমার যা চাই সেটাই তো দিতে চাচ্ছি। তার চোখে মুখে এক ধরনের মিশ্র আবেগ, রাগ, ভালোবাসা আর খুনসুটি ছড়িয়ে পড়ল। জেসপার তার নরম স্পর্শে ফিওনাকে আরো অপ্রস্তুত করে তুলল, কিন্তু যখন ফিওনা ভেবেছিল সে জিততে চলেছে, জেসপার হেসে বলল,
তোমার ইচ্ছাটা রেখে দিলাম আমার ফেরার পরের জন্য। ফিওনা হতভম্ব হয়ে বলল, তুমি আসলে একটা সাইকো ড্রাগন। জেসপার মুচকে এসে বলল, আর তুমি আমার প্রিয় হামিংবার্ড। সন্ধ্যার আকাশে গধূলির আলো মিশে যাওয়ার সঙ্গে সঙ্গে লিভিং রুমে একটা আবছা মায়াবী পরিবেশ। ফিওনা সোফায় আধশোয়া হয়ে আছে, মাথাটা অ্যাকোয়ার পায়ের উপর। অ্যাকোয়ারা তার দীর্ঘ নীলচে ড্রাগন চুল নিয়ে ফিওনার মাথায় আলতোভাবে হাত বুলিয়ে দিচ্ছে, যেন তাকে শান্ত করার চেষ্টা করছে। ফিওনার গাল ভেজা, কান্না থামার নাম নেই। অ্যাকোয়ারা গভীর সুরে বলল, ফিওনা, আমাদের চলে যেতে হচ্ছে, কিন্তু এর মানে এই নয় যে আমরা তোমাকে ভুলে যাব। আমাদের হৃদয়ে তোমার জন্য একটা জায়গা থাকবে। ফিওনা ফুপাতে ফুপাতে বলল, তোমরা সবাই চলে যাচ্ছ আমাকে ফেলে রেখে। আমি কিভাবে একা একা থাকবো জানো? আমি মাউন্টেন গ্লাস হাউসে আসার পর যখন প্রথম অনেক বিষণ্ণ থাকতাম, তখন তুমি আসার পর আমি এতটা হাসি খুশি ছিলাম যা আগে কখনো হয়নি। অ্যাকোয়ারা তার নরম হাত ফিওনার গাল স্পর্শ করে বলল, ফিওনা, আমরা ড্রাগনরা সহজে কাউকে কখনো কথা দেই না, কিন্তু যখন দেই তা পবিত্র। আমি আসবো, তোমার সাথে দেখা করতে ঠিক আসবো। পাশে বসা আলবিরা মৃদু হেসে বলল, তুমি জানো ফিওনা, আমরা পৃথিবী থেকে যত দূরে যাই না কেন, তোমার জন্য আমাদের দরজা সবসময় খোলা থাকবে। আর জানো, আমি তোমার জন্য নতুন কোনো সুস্বাদু খাবার বানিয়ে আনবো ভেনাস থেকে। থাইরিনিয়াস একটু গম্ভীর গলা যোগ করলো, আমরা ড্রাগনরা প্রতিশ্রুতি রাখার জন্য পরিচিত, তাই ভেবো না ফিওনা, আমরা ঠিক আসবো। আর তুমি চাইলে আমরা আবার একসাথে হাসতে পারি। ফিওনা তাদের কথা শুনে একটু কান্না থামাতে পারছে না। তার মনের ভেতরে একটা ভারী শূন্যতা। এথেরিয়ান, যে এতক্ষণ নীরব ছিল, হঠাৎ করে হাসি মুখে বলল, তুমি যদি সত্যি আমাদের মিস করো, তবে আমি তোমার জন্য ভেনাসের সব থেকে বিরল ফুল নিয়ে আসবো। তবে সেই দিন তুমি আর কান্নাকাটি করবে না। ফিওনা একটু ম্লান হেসে বলল, তোমরা এভাবে কথা বলছো, কিন্তু জানি না আদৌ তোমরা কখনো আসবে কিনা। অ্যাকোয়ারা এবার মুচকি হেসে বলল, তুমি আমাদের কথা বিশ্বাস করো ছোট্ট মানবী? তোমার এই কান্না দেখে মনে হচ্ছে তুমি আমাদের ছাড়া সবকিছু হারিয়ে ফেলছো, কিন্তু মনে রেখো, আমরা আবার একদিন একসাথে হব। ফিওনা চোখ মুছে একটু চুপ হয়ে গেল। লিভিং রুমের ভিতরে এক ধরনের নীরবতা নেমে এলো। বাইরের গধূলি আলো ম্লান হয়ে রাতের তারাগুলো স্পষ্ট হতে লাগলো। ফিওনার মনটা ধীরে ধীরে শান্ত হলেও চোখে তার এক ধরনের গভীর বেদনা স্পষ্ট। ড্রাগনদের এই শেষ সন্ধ্যা যেন সময়ের ঘূর্ণির মতো তৈরি করেছে, যেখানে ফিওনার শূন্যতা আর ড্রাগনদের অমর প্রতিশ্রুতি একসাথে মিলে ভবিষ্যতের এক অদৃশ্য সেতু গড়ে তুলেছে। গভীর রাত, মাউন্টেন গ্লাস হাউসের ভেতরটা শান্ত, কিন্তু আবহাওয়া বিদায়ের একটা অদৃশ্য ভারী অনুভূতি। জেসপার পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে নিজের শ্বাস প্রশ্বাস ঠিক করছে। দীর্ঘ এক সন্ধ্যার প্রস্তুতির পর ল্যাবে সবকিছু গুছিয়ে সে অবশেষে ফিওনাকে বিদায় দিতে এসেছে। ফিওনা মাউন্টেন গ্লাস হাউস থেকে বেরিয়ে এসেছে। তার চোখে লুকানো বিষণ্ণতা স্পষ্ট, কিন্তু মুখে একটা সামান্য হাসির চেষ্টা। তার গায়ে হালকা শীতের জ্যাকেট আর ছোট্ট ব্যাগ। সে জানে এই রাতটা অনেক কিছু বদলে দেবে। আলবিরা কাছে এসে ফিওনাকে জড়িয়ে ধরলো। তার স্বর্ণকেশী চুল ফিওনার চুলের সঙ্গে মিশে গেল, আর সে মৃদু স্বরে বলল, নিজেকে ভালো রেখো। তুমি জানো আমাদের প্রতিশ্রুতি অটুট। আমরা একদিন আবার দেখা করব। অ্যাকোয়ারা এসে মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, তার চোখে মায়া ছায়া। তোমার কান্না আমি দেখতে চাই না। শক্ত থাকো ফিওনা। আমার সঙ্গে দেখা করার জন্য শুধু তুমি আমাকে মনে মনে মিস করবে, তাহলেই আমি চলে আসবো। এথেরিয়ান আর থাইরিনিয়াস একটু দূরে দাঁড়িয়েছিল। এথেরিয়ান এগিয়ে এসে ফিওনার দিকে হাত বাড়ালো। ফিওনা হালকা হ্যান্ডশেক করলো আর মৃদু হাসলো। এথেরিয়ান তখন কোমল কণ্ঠে বলল, তুমি জানো, তোমার কথা আমার সবসময় মনে থাকবে। আমাদের আবার দেখা হবে, এটাই তো চক্রের নিয়ম। থাইরিনিয়াস মৃদু হেসে বলল, তোমার কোমলতা আর সাহসিকতা আমাকে মুগ্ধ করেছে, কারণ একা একটা মানবী হয়ে এতগুলো ড্রাগনদের মাঝে থাকাটা কি কম সাহসিকতার না? তোমার সাথে কাটানো মুহূর্তগুলো মনে রেখো। জেসপার ফিওনাকে ইশারা করলো তার পিঠে চড়তে। তারপর ফিওনা জেসপার দিকে এগিয়ে গেল। ফিওনা জেসপারের পেছন থেকে তার গলা জড়িয়ে ধরলো। জেসপার ফিওনার দিকে তাকালো। তার চোখে এক অদ্ভুত মায়া তৈরি। ফিওনা মাথা নেড়ে সায় দিল। এক মুহূর্তে জেসপার তার ড্রাগন রূপ ধারণ করলো। বিশাল ডানা ছড়িয়ে আকাশে আলোকিত করলো। তার আগুনের মতো চোখ, দৃঢ় সংকল্প। ফিওনা ধীরে ধীরে পিঠে ভালো করে চড়লো। চললাম, বলল জেসপার। তারপর বিশাল ডানা মেলে আকাশে উড়াল দিল। গভীর রাতের আকাশে ড্রাগনের ছায়া ছড়িয়ে পড়ল। তারা মহাসাগরের উপর দিয়ে উড়ে যেতে থাকলো। ফিওনা পেছনে তাকিয়ে দেখলো মাউন্টেন গ্লাস হাউস ক্রমশ ছোট হয়ে আসছে। তার চোখে পানি জমে উঠল, কিন্তু সে জেসপারের পিঠে আঁকড়ে ধরল। আকাশে তারা ছড়ানো, নিচে সাগরের ঢেউয়ের শব্দ। এই বিদায় যেন এক নতুন অধ্যায়ের শুরু। রাতের আকাশে ড্রাগন ডানার আওয়াজ থেমে গেছে। চড়াই উতরাই পেরিয়ে জেসপার ধীরে ধীরে চীনের পাহাড়ের নির্জন এক প্রান্তে নেমে এলো। চারিপাশে নিস্তব্ধতা, বাতাসের মৃদু শব্দ আর পাথরের ওপর ড্রাগনের শক্ত পদক্ষেপ ছাড়া আর কিছুই শোনা যায় না।
জ্যাসপার তার ড্রাগন রূপ থেকে ধীরে ধীরে মানব রূপে ফিরে এলো। ফিওনা পাহাড়ের পাথুরে জমিতে দাঁড়িয়ে নিঃশব্দে চারপাশের দৃশ্য দেখছে। জ্যাসপার তার দিকে তাকিয়ে বলল, আরও একটু পথ, নেমে আসো। পাহাড়ের ঢাল বেয়ে তারা নিচে নামতে শুরু করলো। মাটির কাছাকাছি এসে জ্যাসপার একটি পুরনো গ্যারেজের দিকে ইশারা করলো। এটাই আমার গ্যারেজ। পৃথিবীতে চলাচলের জন্য কয়েকটা জায়গায় গাড়ি রেখেছি। গ্যারেজের দরজা খুলতে পুরনো কিন্তু বেশ শক্তিশালী একটি কালো গাড়ি সামনে দেখা গেল। গাড়িটির গ্লাসগুলো টিনটেন্ড, যেন বাইরের কেউ সহজে ভেতরে দেখতে না পায়। জ্যাসপার তার ঠান্ডা মেজাজে বলল, এই গাড়ি ঠিক আছে, চলো বাড়ি পৌঁছে দিই। গাড়ির ড্রাইভিং সিটে উঠে বসে পড়ল জ্যাসপার। ফিওনা কোনো কথা না বলে ধীরে ধীরে পাশের সিটে বসলো। তার চোখে বিষণ্ণতার ছাপ স্পষ্ট। যাত্রা একেবারে শেষ পর্যায়ে চলে এসেছে। জ্যাসপার ইঞ্জিন চালু করলো। গাড়ির গর্জন পাহাড়ের নীরবতা ভেঙে দিল। গন্তব্য চীনের বেইজিং। ফিওনার বাড়ি। রাস্তার আলো গাড়ির কাছে প্রতিফলিত হচ্ছে। ফিওনা জানালার বাইরে তাকিয়ে আছে নীরবে। পাহাড়ের আঁকাবাঁকা পথ থেকে ক্রমশ সমতলে নেমে আসছে। জ্যাসপারও কিছু বলছে না, কিন্তু তার চোখ মাঝে মাঝে ফিওনার দিকে চলে যায়। গাড়ির ভেতরের নীরবতা যেন কথার চেয়েও বেশি কিছু বলে দিচ্ছে। তাদের গন্তব্য কাছে আসছে, আর ফিওনার বুকের ভেতর একটা ভারী চাপ অনুভব হচ্ছে। জ্যাসপার জানে এই মুহূর্তটা তাদের জন্য কতটা কঠিন, কিন্তু তার মুখে একটাই দৃঢ় প্রতিজ্ঞার ছাপ, আমি ফিরে আসব। অবশেষে গাড়ি এসে থামলো ফিওনার বাড়ির থেকে কয়েক গজ দূরে। চারপাশ নীরব, যেন রাতের স্তব্ধতা তাদের বিদায়ের গোপন সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। রাস্তার ল্যাম্প পোস্টের ম্লান আলো ফিওনার চোখে অশ্রু ঝিলমিল করছে। জ্যাসপার গাড়ি থেকে নামলো, তার পেছনে ধীরে ধীরে ফিওনাও। কিন্তু কিছু না বলে ফিওনা অভিমানী মুখে বাড়ির দিকে হাঁটা শুরু করলো। জ্যাসপার কয়েক সেকেন্ড চুপ করে দাঁড়িয়ে রইল। তারপর এক দৃঢ় সিদ্ধান্তে ফিওনার হাত ধরে টেনে এনে তাকে নিজের দিকে টেনে নিল। ফিওনা কোনো কিছু বুঝে ওঠার আগেই জ্যাসপারের শক্ত বুকে গিয়ে আশ্রে পড়ল। তার দেহ কাঁপছে, আর হঠাৎ করে সে অঝরে কাঁদতে শুরু করলো। তুমি আমাকে একা ফেলে চলে যাচ্ছ। ফিওনা গলা কাঁপছে, শব্দগুলো এক একটা ধারালো ছুরির মতো জ্যাসপারের হৃদয় বিচ্ছে। জ্যাসপার ফিওনার মুখের দিকে তাকালো, তার চোখে কষ্ট, ভালোবাসা আর অপরাধবোধের মিশ্রণ। ফিওনার কাঁধ ধরে তাকে কাছে টেনে নিয়ে বলল, হামিংবার্ড, আমি জানি এটা তোমার জন্য কষ্টকর, কিন্তু এটা আমার জন্য সহজ নয়। আমি প্রতিটা মুহূর্ত তোমাকে মিস করব। ফিওনা চিৎকার করে বলল, তাহলে যেও না, আমাকে আরেকবার একা করে দিও না, আমি আর পারবো না। জ্যাসপার তার দুই হাত দিয়ে ফিওনার মুখটা তুলল, তার চোখে গভীর এক প্রতিজ্ঞার ছাপ। আমি ফিরে আসবো হামিংবার্ড, তুমি আমার কাছে যা তা কোনো কিছুতেই হারাতে দেব না। আমি প্রমিস করছি খুব তাড়াতাড়ি তোমার কাছে থাকবো, কিন্তু আজ আমাকে যেতে দাও। ফিওনা অসহায়ভাবে জ্যাসপারের বুকের সাথে মাথা ঠেকিয়ে কেঁদে চলল। জ্যাসপার তার চুলে হাত বুলিয়ে ফিসফিস করে বলল, তোমার জন্য আমি বেঁচে থাকবো, অপেক্ষা করো হামিংবার্ড, আমি ফিরে আসবো। জ্যাসপার যদি ড্রাগন না হয়ে শুধু মানব হতো, এই মুহূর্তে সে হয়তো নিজেও ফিওনার মতো অঝরে কেঁদে ফেলতো। কিন্তু ড্রাগন হওয়ায় তার আবেগ প্রকাশের উপায়টা ভিন্ন। তবুও তার হৃদয়টা যেন ধীরে ধীরে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। বুকের ভেতরে একটা অদৃশ্য চাপা যন্ত্রণা তাকে গ্রাস করছে। প্রতিটা পদক্ষেপের সাথে মনে হচ্ছে সে যেন নিজের আত্মাকে ছিঁড়ে চলে যাচ্ছিল। ফিওনা কাঁদো কাঁদো মুখে সেই অসহায়তার সবকিছুই তার চোখে বারবার ভেসে উঠছে। কিন্তু ড্রাগন রাজকুমার হওয়ার কারণে সেই দুর্বলতা সে দেখাতে পারবে না। নিজের যন্ত্রণা গোপন করে কঠিন মুখে পেছনে ফিরে হাঁটতে থাকে। হাঁটতে হাঁটতে মনে পড়ছে ফিওনার মুখের প্রতিটি ভাঁজ, তার হাসি, তার অভিমান। নিজের সাথে লড়াই করতে করতে জ্যাসপার আকাশের দিকে তাকালো। এক মুহূর্তের জন্য মনে হলো সে যদি সবকিছু ছেড়ে ফিওনার পাশে থাকতে পারত। কিন্তু ফিওনার চোখের তখনও প্রশ্ন, জ্যাসপার কি সত্যিই ফিরে আসবে? কয়েক হাত দূরে যাওয়ার পর আচমকা সে দাঁড়িয়ে পড়ল। জ্যাসপারের পা থেমে যাওয়ার পর যেন পুরো পৃথিবী থমকে গেল। চারপাশের নিস্তব্ধতা, রাতের নীরবতা আর ফিওনার অসহায় দৃষ্টি, সবকিছু একসাথে মিলে যেন জ্যাসপার হৃদয়ের ভেতর স্রোতের মতো বয়ে গেল। ধীরে ধীরে সে ঘুরে দাঁড়ালো। ফিওনার মুখে এমন এক ব্যথার ছাপ ছিল যা ভেদ করা যাচ্ছিল জ্যাসপারের সমস্ত প্রতিরোধ। তার চোখের জল, ঠোঁটের কাঁপুনি সবকিছু জ্যাসপারকে ভেতর থেকে ঘুরিয়ে দিচ্ছিল। কোনো কিছু না ভেবে সে এক দৌড়ে ফিওনার কাছে ছুটে এলো। ফিওনা এক মুহূর্তের জন্য কিছু বুঝে উঠতে পারল না। জ্যাসপার তাকে এমন শক্তভাবে জাপটে ধরলো যে ফিওনা নিজের ভারসাম্য হারিয়ে ফেললো। কিন্তু জ্যাসপারের শক্ত বাহুর বাঁধনে সে নিরাপদ আর অসহায় হয়ে পড়ল। জ্যাসপার কোনো কথা বলল না, ফিওনার মুখের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইল। তারপর ধীরে ধীরে ফিওনার ঠোঁট জোড়া আঁকড়ে ধরল। চুম্বনে যেন সমস্ত আবেগ, সমস্ত যন্ত্রণা আর ভালোবাসা ঢেলে দিল। ফিওনার শুরুর ধাক্কায় অবাক হলেও পরে পরে সেই মুহূর্তে চুম্বনে নিজেকে সঁপে দিল। সময় যেন থেমে গিয়েছিল। এই শেষবারের মতো চুম্বনে জ্যাসপার নিজের অস্তিত্ব ফিওনার মধ্যে রেখে যেতে চাইল, যেন এই মুহূর্তটুকু হয়ে উঠুক চিরকালীন, যা তাদের দুজনকে বেঁধে রাখবে। যে দূরত্ব আসুক, এই স্মৃতি তাদের আলাদা হতে দেবে না।
কতক্ষণ কেটে গেল কেউ জানে না। অবশেষে জ্যাসপার ধীরে ধীরে চুম্বন ভেঙে দিল। ফিওনার মুখে হাত রেখে গভীরভাবে তাকিয়ে বলল, তোমার থেকে দূরে যাওয়া আমার জীবনের সব থেকে কঠিন কাজ, কিন্তু এই স্মৃতি, এই মুহূর্ত, এটাই আমাকে বাঁচিয়ে রাখবে। জ্যাসপার তখন তার ওভারকোটের পকেট থেকে একটি ছোট্ট পারফিউমের কাচের বোতল বের করলো। ফিওনার হাতে সেটি দিয়ে বলল, এই পারফিউমটা তোমার কাছে রাখো, এতে আমার ঘ্রাণ লেগে আছে। যখনই তুমি আমাকে মিস করবে এটা ব্যবহার করো, তুমি আমার অস্তিত্ব অনুভব করবে। ফিওনা বোতলটি হাতে নিয়ে অবাক হয়ে বলল, এটা তো তোমার প্রিয় পারফিউম, ভেনাসীয় পারফিউম। জ্যাসপার হালকা হাসি দিয়ে বলল, হ্যাঁ, আমার ঘ্রাণ তোমার সাথে থাকলে তুমি কখনোই একা অনুভব করবে না। ফিওনা বোতলটা শক্ত করে ধরে কিছুক্ষণ চুপ রইল, তারপর নিচু স্বরে বলল, আমি তো তোমাকে কিছু দিতে পারলাম না প্রিন্স, এমন কিছু যেটাতে তুমি আমার অস্তিত্ব অনুভব করতে পারবে। জ্যাসপার ফিওনার প্রশ্ন শুনে মৃদু হাসল, তার চোখে গভীরে কোমলতা, যেন সে বুঝতে পারছে ফিওনার মনের গভীর কষ্ট। হামিংবার্ড, জ্যাসপার ফিসফিস করে বলল, তোমার অস্তিত্ব তো আমি পেয়ে গেছি, প্রতিটা মুহূর্তে অনুভব করি। তুমি যা কিছুই বলো, যেভাবে হাঁটো, এমনকি তোমার এই অভিমানী দৃষ্টি, সবই আমার সাথে থাকবে। ফিওনা চুপ করে রইল কিছুক্ষণ ভেবে, তারপর হঠাৎ তার হাত থেকে একটি চিকন চেইনের ব্রেসলেট খুলে ফেললো। সেটা ছিল তার বাবা মার দেওয়া একটা ছোটবেলার বিশেষ উপহার, যেটা সে কখনোই খুলে রাখতো না। এই ব্রেসলেটটা ছিল অ্যাডজাস্টেবল ব্রেসলেট, যেটা সবাই সব হাতেই পরতে পারে। সে ব্রেসলেটটা জ্যাসপারের হাতে পরিয়ে দিল। এটা আমার সবচেয়ে প্রিয় জিনিস, আমি চাই এটা তুমি রাখো, এতে শুধু তোমার আমার নয়, আমার পরিবারের অংশটুকুও থাকবে। জ্যাসপার ব্রেসলেটের দিকে তাকিয়ে গভীরভাবে তাকালো। ফিওনার দেওয়া এই উপহার জন্য তার হৃদয় এক নতুন আবেগের ঝড় তুলে দিল। সে ব্রেসলেটটা আলতো করে চুমু খেয়ে বলল, এই ব্রেসলেটটা শুধু তোমার স্মৃতি নয়, আমার ভেনাসে থাকা একমাত্র সান্ত্বনা হয়ে দাঁড়াবে। আমি প্রতিদিন এটা দেখব আর তোমাকে অনুভব করব। হামিংবার্ড, ধন্যবাদ তোমাকে আমাকে নিজের এত মূল্যবান জিনিস উপহার দেওয়ার জন্য। তুমি আমাকে যা দিয়েছো তা মহাবিশ্বের কোনো উপহার দিয়ে মাপা সম্ভব নয়। এরপর জ্যাসপার নিজের ওভারকোটের পকেট থেকে আরেকটি ছোট্ট কাচের বোতল বের করলো। বোতলটির গায়ে খোদাই করা নাম, মাই হামিংবার্ড। ফিওনা বিস্ময়ে তাকিয়ে রইল। এটা? ফিওনার বিস্মিত কণ্ঠে বলল। জ্যাসপার হালকা হাসি দিয়ে বলল, এটা আমার নিজের তৈরি করা পারফিউম। জানো এটাতে কি আছে? ফিওনা কৌতূহলী চোখে তাকিয়ে রইল। জ্যাসপার কিছুক্ষণ থেমে বলল, সেদিন ল্যাবে তোমার রক্তের নমুনা নিয়েছিলাম, মনে আছে? কিন্তু সেই রক্তের সাথে আমি তোমার হরমোনের তথ্য সংগ্রহ করেছিলাম। সেই হরমোন দিয়ে আমি এই পারফিউম বানিয়েছি, এটাতে শুধু তোমার ঘ্রাণ আছে। ফিওনার চোখ বড় বড় হয়ে গেল। তাহলে তুমি এটা ভেনাসে নিয়ে যাবে? জ্যাসপার মৃদু মাথা নেড়ে বলল, হ্যাঁ, আমার কাছে যখন তোমার অস্তিত্ব থাকবে, তখন আমি যত দূরেই থাকি না কেন তোমাকে অনুভব করতে পারবো। ফিওনা কিছু বলতে পারলো না, তার চোখে জল এসে পড়লো। ফিওনা আচমকা জ্যাসপারের গলা জড়িয়ে ধরলো, তার মুখ ভরা অশ্রু, কিন্তু সে যেন সেই মুহূর্তে সমস্ত আবেগ উজাড় করে দিতে চায়। একের পর এক চুমু দিতে লাগলো জ্যাসপারের গালে, চোখে, কপালে, অবশেষে ঠোঁটে। জ্যাসপার অবাক হয়ে প্রথমে স্থির দাঁড়িয়ে থাকলেও ধীরে ধীরে রেসপন্স করতে শুরু করলো। সেই চুম্বনে যেন সময় থেমে থাকা এক গভীর চুম্বন। চুম্বন শেষে ফিওনা মৃদু হেসে দুঃসাহসীভাবে বলল, ক্যান আই হ্যাভ এ ডিপার টাচ? জ্যাসপার তার কথার গভীরতা বুঝতে পেরে নিঃশ্বাস ফেলে তার মুখটা শক্ত করে ফিওনার দিকে একটু ঝুঁকলো। কোনো কথা না বলে সে ফিওনাকে শক্ত হাতে তুলে নিল। ধীরে ধীরে গাড়ির কাছে এগিয়ে গিয়ে ফিওনাকে গাড়ির হুডের উপর বসালো। সেই মুহূর্তে তাদের চোখ পড়ল। একদিকে গভীর প্রেম, আর একদিকে বিদায়ের বেদনা। গাড়ির হুডের উপর বসা ফিওনাকে আঁকড়ে ধরে জ্যাসপার বলল, ইয়েস ইউ ক্যান, বিকজ আই অ্যাম অল ইয়ার্স, অনলি ইয়ার্স। জ্যাসপার আর কোনো কথা বলার প্রয়োজন মনে করলো না। চারপাশ একেবারে ডানে বামে দেখে পর্যবেক্ষণ করলো, যেন নিশ্চিত হতে চায় তাদের এই মুহূর্তটা কেবল তাদের দুজনের জন্য। তারপর আচমকাই ফিওনার উপর ঝাঁপিয়ে পড়ল। ফিওনা পেছনের দিকে হেলে পড়ল, গাড়ির হুডের উপর শুয়ে পড়ার মতো অবস্থা। জ্যাসপার তার গভীর চোখে ফিওনাকে এক পলক দেখে নিয়ে গলা, গাল, ঠোঁট, ঘাড় সব জায়গায় নরম কিন্তু অধিকারী চুমু দিতে লাগলো। মাঝে মধ্যে তার দাঁতের কামড়গুলো বসিয়ে দিচ্ছিল, যা ফিওনার শরীর জুড়ে এক ধরনের শিহরণ তৈরি করছিল। ফিওনার চোখ ধীরে ধীরে ভারী হয়ে এলো, সে নিজের ঘন নিঃশ্বাসকে সামলাতে পারছিল না। জ্যাসপারের প্রতি তার আবেগ যেন বাদ মানছে না। নিজের দু হাত দিয়ে জ্যাসপারের ঘাড়ের চুল আঁকড়ে ধরলো, যেন আর কোনোদিন তাকে ছাড়তে চায় না। চারপাশ নিস্তব্ধ, শুধু তাদের গভীর আবেগের ঢেউ আর ঘন নিঃশ্বাসের শব্দ বাতাসে মিশে যাচ্ছে। জ্যাসপার যেন নিজের সমস্ত সংযম হারিয়ে ফেলেছে। তার প্রতিটি পদক্ষেপে উন্মাদনার ছাপ স্পষ্ট। ফিওনার টপসের গলার দিকের বাটনগুলো খুলতে সে হাত ব্যবহার করলো না, বরং দাঁতের সাহায্যে একের পর এক খুলতে লাগলো। ফিওনার নিঃশ্বাস আটকে তার প্রতিক্রিয়া অনুভব করছিল, শরীর শিহরিত হয়ে যাচ্ছিল। জ্যাসপার তার কাজ শেষ করে কিছুক্ষণ থেমে গভীর নেশা ভরা চোখে ফিওনার দিকে তাকালো, যেন তার এই প্রতিটি মুহূর্তের অনুভূতি বুঝতে চাইছে। তারপর কোনো দেরি না করে আবার ফিওনার কাঁধে ও বুকে চুমুর বন্যা বয়ে দিল।
প্রতিটি চুমু যেন তার আবেগ, আকর্ষণ এবং গভীর ভালোবাসার প্রকাশ ঘটছিল। ফিওনার শরীরের প্রতিটি শিরা উপশিরায় যেন সেই উষ্ণ স্পর্শের কম্পন ছড়িয়ে পড়ছিল। জ্যাসপার যেন নিজের সংযম হারিয়ে ফেলেছে, তার প্রতিটি পদক্ষেপে উন্মাদনার ছাপ স্পষ্ট। ফিওনা যেন নিজের ভেতরে সমস্ত বাধা ভেঙে দিয়েছে। জ্যাসপারের গলায় নরম ঠোঁট রেখে গভীর লাভ বাইট দিল, যেন নিজের উপস্থিতি তার ওপর অমর করতে চায়। জ্যাসপারের শার্টটা হাতে টেনে ফাটিয়ে একদম খুলে ফেলল। তারপর ধীরে ধীরে জ্যাসপারের প্রশস্ত বুকে নিজের ঠোঁটের ছোঁয়া দিল। সেই উষ্ণ চুমুতে জ্যাসপারের গলা থেকে শুরু করে ধীরে ধীরে নিচে নেমে এলো তার তলপেট পর্যন্ত। প্রতিটি স্পর্শ যেন তার ভেতরে টানা আরো বাড়িয়ে তুলছিল। জ্যাসপার পুরোপুরি আবেশে ডুবে গিয়েছিল। চোখ বন্ধ করে ফিওনার প্রতিটি চুম্বনের প্রতিক্রিয়া অনুভব করছিল। এক হাত দিয়ে ফিওনার মাথা পেছনে চুল মুঠ করে ধরে রেখেছিল, যেন এই মুহূর্তে তাকে আরো কাছে টেনে আনতে পারে। এক আবেগময় মুহূর্ত, যেখানে শুধু ভালোবাসা আর আকর্ষণের উত্তাল স্রোত বইছিল। জ্যাসপারের শরীরের উত্তেজনার তীব্র স্রোতে ভেসে যাচ্ছিল, তবুও সে বুঝতে পারল যে এই মুহূর্তে ফিওনার ক্ষতি হতে পারে। ফিসফিস করে বলল, হামিংবার্ড, আমি কন্ট্রোল হারাচ্ছি, প্লিজ আমাকে বাধা দাও। ফিওনা তার চোখে গভীর আকাঙ্ক্ষার ঝলক দেখিয়ে জবাব দিল, নো, আমি এটা চাই। জ্যাসপার জানতো ফিওনা এখন নিজের নিয়ন্ত্রণে নেই। পরিস্থিতি হাতের বাইরে চলে যাওয়ার আগে সে কঠিন সিদ্ধান্ত নিল। হঠাৎ করে ফিওনার হাতে নিজের তীক্ষ্ণ দাঁত বসিয়ে কামড় দিল। ব্যথায় ফিওনা আর্তনাদ করে উঠল, তার হাত থেকে রক্ত বের হতে শুরু করলো। তারপর জ্যাসপার নিজেও নিজের হাতে কামড় দিয়ে রক্তাক্ত করলো। ব্যথার তীব্রতা তাদের উভয়ের মধ্যে একটা ধাক্কা এনে দিল, যেন তাদের উত্তেজনা মুহূর্তে থেমে গেল। জ্যাসপার ফিওনার চোখের দিকে তাকিয়ে বলল, তোমার ক্ষতি আমি কখনোই হতে দেব না। ফিওনা আহত হলো। জ্যাসপার এই পদক্ষেপের অর্থ বুঝতে পারল। সে হতবাক হয়ে তাকিয়ে রইল। একদিকে তার নিজের ব্যথা, অন্যদিকে জ্যাসপারের আত্মত্যাগ, সবকিছু যেন তার হৃদয়ে গভীর ছাপ ফেলল।